আসসালামু আলাইকুম। আইডিয়াল কলেজের অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। বন্ধুরা, আজকে আমি উপস্থিত হয়েছি ব্যষ্টিক অর্থনীতি এই বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ খরচ তত্ত্ব থেকে একটি লেকচার নেওয়ার জন্য। খরচ তত্ত্বের বা ব্যয় তত্ত্ব আর কি, এই খরচ তত্ত্ব ও ব্যয় তত্ত্বের আমাদের আজকের লেকচারের আলোচ্য বিষয় হচ্ছে স্বল্পকালীন গড় ব্যয় রেখা কেন ইংরেজি ইউ আকৃতির মতো হয়। কিসের মতো? ইউ আকৃতির মতো। আমরা এর আগে দেখেছি যে দীর্ঘকালীন গড় ব্যয় রেখা কেন ইংরেজি ইউ আকৃতির মতো হয়, দীর্ঘকালীন গড় ব্যয় রেখাকে কেন এনভেলপ বলা হয়, স্বল্পকালীন গড় ব্যয় রেখা থেকে কিভাবে দীর্ঘকালীন গড় ব্যয় রেখা অঙ্কন করা যায়। তো বন্ধুরা, এখন আমরা দেখব যে স্বল্পকালীন গড় ব্যয় রেখাকে কেন ইংরেজি ইউ আকৃতির মতো দেখায় বা কেন হয়। তো এখানে একটা বিষয় দেখো, স্বল্পকাল। এর আগে আমরা পড়ে এসেছি স্বল্পকাল বলতে বোঝায় যে সময়ে স্থির উপকরণ এবং পরিবর্তনীয় উপকরণ অথবা স্থির খরচ এবং পরিবর্তনীয় খরচ অন্তর্ভুক্ত থাকে, সেই সময়কে স্বল্পকাল বলে। গড় ব্যয় কি? যে মোট উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে গড় ব্যয় বলে। তাহলে স্বল্পকালীন গড় ব্যয় কি? যে স্বল্পকালীন মোট উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে স্বল্পকালীন গড় ব্যয় বলে। আরেকটা বিষয় হচ্ছে স্বল্পকালীন গড় ব্যয় রেখা। এই স্বল্পকালীন গড় ব্যয় অর্থাৎ স্বল্পকালে মোট উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে স্বল্পকালীন গড় ব্যয় পাওয়া যায়। আর এই স্বল্পকালীন গড় ব্যয়কে যখন রৈখিকভাবে উপস্থাপন করা হয়, কোনো রেখার মাধ্যমে উপস্থাপন করা হয়, তখন তাকে বলা হয় স্বল্পকালীন গড় ব্যয় রেখা। ক্লিয়ার? কয়টা বিষয় ক্লিয়ার? তিনটা বিষয়। স্বল্পকাল কি, গড় ব্যয় কি, স্বল্পকালীন গড় ব্যয় কি, স্বল্পকালীন গড় ব্যয় রেখা কি। চারটা বিষয় আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এখন আমরা দেখব যে ইউ এর মতো কেন হয়। ইউ এর মতো হওয়ার কারণ হচ্ছে, আমরা এখানে ইউ এর কারণ আমরা লিখে ফেলেছি, যে কেন ইউ এর মতো হয় সেটা পরে আসতেছি। আগে দেখি যে স্বল্পকালীন গড় ব্যয় রেখা কেন ইউ এর মতো হয়। এটা একটা ভূমিকার মতো বর্ণনা করবো, তারপরে এই টপিক্সের বর্ণনা দেব। ইংরেজি ইউ এর মতো হয় প্রথম কারণ হচ্ছে, এই দেখো ইংরেজি ইউ, এটা একটা ইউ হচ্ছে একটা কি লেটার। এই ইংরেজি ইউ লেটারটা হচ্ছে প্রথমত দেখো যে আস্তে আস্তে নিচে নেমেছে, তারপরে একটা জায়গা সর্বনিম্ন হয়েছে, তারপরে কি হয়েছে? উপরের দিকে উঠে গেছে। বন্ধুরা, এখানে একটা বিষয় দেখো যে উৎপাদনের প্রথম পর্যায়ে স্বল্পকালে যদি কোনো উৎপাদন প্রতিষ্ঠান তার উৎপাদন কার্যক্রম পরিচালনা করে, তাহলে কিছু বাহ্যিক সুবিধা এসএসি, কিছু বাহ্যিক সুবিধা কারণে তার কি হয়? উৎপাদন খরচ আস্তে আস্তে কমে যেতে থাকে। তো উৎপাদন খরচ যদি আস্তে আস্তে কমতে থাকে, তো কমতে কমতে দেখা যায় যে একটা পর্যায়ে উৎপাদন সর্বনিম্ন হয়েছে, অর্থাৎ উৎপাদন খরচ সর্বনিম্ন হয়েছে। উৎপাদন সর্বোচ্চ হয়েছে, উৎপাদন খরচ সর্বনিম্ন হয়েছে। তাহলে এই যে আস্তে আস্তে নামতেছে, উৎপাদন খরচ কমতেছে, কমতে কমতে একটা পর্যায়ে এসে কি হয়েছে? উৎপাদন খরচ সর্বনিম্ন হয়েছে। তারপরে দেখা যাচ্ছে যে এই বিন্দুটাকে বলা হচ্ছে কাম্য বিন্দু। কাম্য বিন্দু বলতে বোঝাচ্ছে এমন একটা অবস্থান যে অবস্থানের পরে আর খরচ সর্বনিম্ন হওয়ার কোনো চান্স নাই। এই পর্যায়ে উৎপাদন সর্বোচ্চ হবে, খরচ সর্বনিম্ন হবে। তারপরে যদি আরো উৎপাদনকারী প্রতিষ্ঠান আরো চায় যে আমি আরো উৎপাদন করব, তাহলে দেখা যাবে উৎপাদন বৃদ্ধি পাবে, সাথে সাথে খরচও বৃদ্ধি পাবে। এই কারণে এই বিন্দুর পরে থেকে আবার এই রেখাটি ঊর্ধ্বমুখী হবে, অর্থাৎ খরচের পরিমাণ বৃদ্ধি পাবে। এই কারণে প্রাথমিক অবস্থায় দেখা যাচ্ছে যে খরচ কমতেছে, একটা পর্যায়ে সর্বনিম্ন হয়েছে, তারপরে আবার সর্বোচ্চর দিকে চলে যাচ্ছে। এই কারণেই এই যে একটা রেশ, প্রথমে ক্রম হ্রাসমান হারে কমেছে, তারপরে সর্বনিম্ন হয়েছে, তারপর ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেয়েছে। এই কারণে দেখা যাচ্ছে যে ইংরেজি বর্ণমালা ইউ এর মতো হচ্ছে স্বল্পকালীন গড় ব্যয় রেখা।
স্বল্পকালীন গড় ব্যয় রেখা এই যে বর্ণনাটা দিলাম এই কারণে ইংরেজি ইউ এর মতো হচ্ছে। তো বন্ধুরা এখন আমরা দেখব যে কি কারণগুলো, স্পেসিফিক কি কারণগুলোর কারণে এই ইংরেজি ইউ এর মতো হচ্ছে। প্রথম কারণ বন্ধুরা দেখো, স্বল্পকালীন গড় ব্যয় রেখা ইউ আকৃতি হওয়ার কারণ। স্বল্পকালীন গড় ব্যয় রেখা ইউ আকৃতি হওয়ার কারণ, প্রথম কারণ হচ্ছে গড় স্থির ব্যয় এএফসি এবং গড় পরিবর্তনীয় ব্যয় এবিসির কার্যকারিতা। বন্ধুরা আমরা জানি, এখানে লক্ষ্য করো, এস এ সি স্বল্পকালীন গড় ব্যয় রেখা, এ এফসি যোগ এভিসি, অর্থাৎ স্বল্পকালীন গড় ব্যয় রেখাকে স্বল্পকালীন গড় ব্যয় রেখা দুই ভাগে বিভক্ত, অর্থাৎ এএফসি স্বল্পকালীন, এএফসি এভারেজ ফিক্সড কস্ট অর্থাৎ গড় স্থির ব্যয়, এভারেজ ভেরিয়েবল কস্ট গড় পরিবর্তনীয় ব্যয়, এই দুটোর সমন্বয় হচ্ছে স্বল্পকালীন গড় ব্যয় স্বল্পকালীন গড় ব্যয়। তাহলে বন্ধুরা দেখো যে এভারেজ ফিক্সড কস্ট এবং এভারেজ ভেরিয়েবল কস্টের সমন্বয় হচ্ছে শর্ট রান এভারেজ কস্ট, অর্থাৎ স্বল্পকালীন গড় ব্যয় হচ্ছে গড় স্থির ব্যয় এবং গড় পরিবর্তনীয় ব্যয়ের সমন্বিত রূপ। এই গড় স্থির ব্যয় এবং গড় পরিবর্তনীয় ব্যয়ের সমন্বিত রূপের কারণে কি হচ্ছে, স্বল্পকালীন গড় ব্যয় রেখা ইউ এর মতো হচ্ছে। আমরা একটা চিত্র দেখি। বন্ধুরা দেখো, আমরা একটা চিত্র অঙ্কন করে ফেলেছি। চিত্রে এখানে উৎপাদনের পরিমাণ, ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ দেওয়া আছে। আমরা প্রথম যে বিষয়টা, এইটা বিষয় নিয়ে আলোচনা করতেছি, অর্থাৎ এএফসি এবং এবিসি, এবং এই চিত্রটাই হচ্ছে মূল চিত্র। এই চিত্রটারই বর্ণনা দিতে হবে, এটাই হচ্ছে মূল চিত্র। এখন এই একটা করে বর্ণনা দিব। যে প্রথমে দেখা যাচ্ছে যে গড় স্থির ব্যয় এএফসি এবং গড় পরিবর্তনীয় ব্যয় এবিসি, এই দুটোর প্রভাবে এসএসি রেখা কি হচ্ছে, ইংরেজি ইউ এর মতো হচ্ছে। প্রাথমিক পর্যায়ে দেখো যে প্রাথমিক পর্যায়ে এবিসি এবং এবিসি এবং এএফসি দুটোই কি কমতে আছে, অর্থাৎ এভিসি এবং এএফসি দুটো রেখাই প্রথম পর্যায়ে, উৎপাদনের প্রথম পর্যায় থেকে কমা শুরু করছে। কমতে কমতে দেখা যাচ্ছে যে এএফসিও কমতেছে, এভিসিও কমতেছে। এর কারণে এই দুটো সমন্বিত রূপ যেহেতু এসএসসি, তাহলে এএফসি এবং এভিসি দুটো কমার কারণে এসএসসিও কমা শুরু করেছে। এএফসি এবং এভিসি দুটোই কমা শুরু করেছে, দুটো কমার কারণে এসএসসিও কি হয়েছে, কমা শুরু করেছে। তারপরে দেখা যাচ্ছে যে এসএসসি এবং এভিসি দুটোই একটা সর্বনিম্ন স্তরে গিয়ে পৌঁছেছে। সর্বনিম্ন স্তর অর্থাৎ দুটি সমান হয়েছে। সমান হওয়া বলতে এটাকে হচ্ছে কাম্যবিন্দু বলা হচ্ছে। এই কাম্যবিন্দু এখানে হওয়ার কারণে এসএসসিও কমে কাম্যবিন্দুতে চলে এসেছে, অর্থাৎ দুইটির যেহেতু সমন্বিত রূপ হচ্ছে এসএসসি, এএফসি এবং এবিসির সমন্বিত রূপ এসএসসি, যেহেতু এটা কাম্য অবস্থায় এসেছে, এসএসসিও এখানে এসে কাম্য অবস্থায় পরিণত হয়েছে, এখানে ও দেই। এখন দেখা যাচ্ছে যে কাম্যবিন্দুর পরে এএফসি এবং এবিসি দুটোই কি
আবার পরিবর্তন হওয়া শুরু করেছে। কাম্যবিন্দুর পরে এবিসি উপরের দিকে ওঠা শুরু করেছে, দ্রুত উপরের দিকে ওঠা শুরু করেছে, কিন্তু এএফসি দ্রুত মন্থর গতিতে, কি গতিতে? মন্থর গতিতে নিচের দিকে নামা শুরু করেছে। এই বিন্দুর পরে এবিসির প্রভাবে, এই বিন্দুর পরে ও বিন্দুর পরে এবিসির প্রভাবে এসএসসিও উপরের দিকে উঠে গেছে। অর্থাৎ প্রথমত এসএসসি এবং এএফসি এবং এবিসির প্রভাবে নিচের দিকে নেমেছে, তারপরে শূন্য বিন্দুতে এসে কাম্য উৎপাদন করেছে, তারপরে এসএসসি কি করেছে? এসএসসি এভিসির কারণে এবিসি দেখা যাচ্ছে যে উপরের দিকে উঠতেছে এবং এএফসি নিচের দিকে নামতেছে। এই এসএসসি এএফসি কে গড় স্থির ব্যয়কে আর অনুসরণ না করে এবিসি কে অনুসরণ করে এবিসির মতো আবার উপরের দিকে উঠে গেছে। এই কারণেই প্রথমত ক্রমহ্রাসমান হারে কমেছে, তারপরে একটা কাম্য বিন্দুতে পৌঁছেছে, তারপরে আবার ক্রম বর্ধমান হারে বৃদ্ধি পেয়েছে। এইটি হচ্ছে এক নম্বর কারণ, যে গড় স্থির ব্যয় এএফসি এবং গড় পরিবর্তনীয় ব্যয় এবিসির কার্যকারিতা। এক চলে গেল। 2 নম্বর হচ্ছে পরিবর্তনীয় অনুপাত বিধির প্রভাব। আমরা জানি যে স্থির ব্যয় পরিবর্তনীয় অনুপাত বিধির উপর কি ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে। পরিবর্তনীয় অনুপাত বিধির কারণে প্রথম পর্যায়ে, পরিবর্তনীয় অনুপাত বিধির কারণে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রথম পর্যায়ে কিছু কি করে? সুযোগ সুবিধা ভোগ করে। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিবর্তনীয় অনুপাত বিধির কারণে কিছু সুযোগ সুবিধা ভোগের কারণে প্রথমত গড় ব্যয় কমতে থাকে, তারপর একটা পর্যায়ে কাম্য অবস্থায় যায়, তারপর আবার কি গড় ব্যয় বৃদ্ধি পায়। কাম্য অবস্থার পরে আবার উৎপাদন করলে গড় ব্যয় বৃদ্ধি পায়। এইটা হচ্ছে দ্বিতীয় প্রভাব। 3 নম্বর হচ্ছে কাম্য প্ল্যান্টের কার্যকারিতা। কাম্য প্ল্যান্ট প্রত্যেকটা মানুষই চায় একটা আমি কাম্য অবস্থায় আমার একটা গোলে পৌঁছাবো। তাহলে আমি প্রথমত পড়ালেখা শেষ করে একটা চাকরিতে জয়েন করলাম। জয়েন করার পরে আমার চিন্তাধারা আছে যে আমি 20,000 টাকা একটা চাকরিতে জয়েন করলাম। তারপরে আমার যে এবিলিটি আছে, আমার যে যোগ্যতা আছে, তাতে আমার মনে হয় যে আমি 50,000 টাকা বেতনের চাকরিতে কি করতে পারবো? দৌড় দিতে পারবো, রেস দিতে পারবো। যদি আমি 50,000 টাকার চাকরিটা পেয়ে যাই, তারপরে আমার মনটা কি শান্ত হবে। তারপরে যদি আমি আবারও চেষ্টা করি যে আরো দৌড়ে 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 আরো খরচ করা শুরু করি, তাহলে দেখা যাবে যে আমার ওই পর্যায়ের পর আমার আর ভালো চাকরি হবে না, কেননা আমার এবিলিটি ওই পর্যন্তই। তো সেরকম কাম্য পর্যায়ে একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান যখন উৎপাদন কার্যক্রম পরিচালনা করে, তখন তার উৎপাদনের যে বুদ্ধি, তারপরে যে মননশীলতা, যে কৌশল, এগুলো ব্যবহার করা শুরু করে। তো ব্যবহার করা শুরু করার পরে দেখা যাচ্ছে যে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, উৎপাদনের খরচও কমতেছে। তারপরে সে আরো চিন্তা করে যে কিভাবে আমার খরচ আরো সর্বনিম্ন করা যায়, উৎপাদন আরো সর্বোচ্চ করা যায়। যখন তার সর্বোচ্চ নিয়োগ করে, সর্বোচ্চ বলতে ওই যে 50,000 টাকার যে বেতনের চাকরিটা, যখন সে সর্বোচ্চ কিছু নিয়োগ করে, তখন সে কাম্য অবস্থায় পৌঁছে যায়। কাম্য অবস্থা বলতে ওই 50,000 টাকা। এই কাম্য অবস্থায় পৌঁছার পরে দেখা যাচ্ছে যে তার উৎপাদন সর্বোচ্চ হয়েছে, খরচ সর্বনিম্ন হয়েছে। এখন তারপরেও যদি সে চিন্তা করে যে আমি আরো উৎপাদন করব, উৎপাদন বাড়াবো, তখন কি হবে? উৎপাদন খরচ বেড়ে যাবে, উৎপাদনের পরিমাণ বাড়বে, উৎপাদন খরচও বেড়ে যাবে। এর ফলে দেখা যাচ্ছে যে কাম্য বিন্দুর পরে উৎপাদন খরচ বৃদ্ধি পাবে। এটা হলো 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর হচ্ছে অভ্যন্তরীণ ও বাহ্যিক সুবিধা। অভ্যন্তরীণ ও বাহ্যিক সুবিধা, অভ্যন্তর বলতে ভিতরের অবস্থান, আর বাহ্যিক বলতে বাহিরের অবস্থান। তো একটা প্রতিষ্ঠান যখনই সেট আপ হয় বা প্রতিষ্ঠান যখনই কার্যক্রম শুরু করে, তখন দেখা যায় যে বিভিন্ন এলাকার বিভিন্ন মানুষ কি করে? সেখানে কার্যক্রম শুরু করে, কাজ করা শুরু করে। তো অনেক লোক থাকার কারণে ওই প্রতিষ্ঠানটি কিছু অ্যাডভান্টেজ পাওয়া শুরু করে। এই অ্যাডভান্টেজ বা সুযোগ সুবিধা পাওয়ার কারণে প্রথমত তার উৎপাদন বৃদ্ধি পায় এবং আস্তে আস্তে কি হয়? খরচ কমতে থাকে। তারপরে এই সুযোগ সুবিধা গ্রহণের কারণে একটা সর্বোচ্চ একটা পর্যায়ে ওই প্রতিষ্ঠানটা চলে যায়, যেটাকে কাম্য স্তর বলা হয়। তারপরে দেখা যায় যে একটা প্রতিষ্ঠান যখনই বৃদ্ধি পায়, তখনই তার উপর বিভিন্ন প্রভাব সৃষ্টি হয়, বাহ্যিক প্রভাব, বাইরে থেকে বিভিন্ন সন্ত্রাসী, এই সেই আরো অনেক কিছু প্রভাব থাকতে পারে। কাঁচামাল অনেক দূর থেকে নিয়ে আসতে হবে বা এটা সেটা, বাহ্যিক অনেক ধরনের অসুবিধার সৃষ্টি হয়। এই অসুবিধার কারণে আবার খরচটা কি বৃদ্ধি পেতে থাকে। এই কাম্য বিন্দুর পরে তোমার খরচ বৃদ্ধি পাবে।
এইটা হচ্ছে বিষয়। তো প্রথমত আমরা শিখে গেলাম যে কিভাবে এই ইংরেজি বর্ণমালা ইউ এর মতো হচ্ছে স্বল্পকালীন গড় ব্যয় রেখা। তো চিত্রের বর্ণনা যদি দিতে যাই, যে এই যে চিত্রের বর্ণনা দিয়েছি যে ও এক্স অক্ষে উৎপাদনের পরিমাণ, ও ওয়াই অক্ষে গড় ব্যয় দেখানো হয়েছে, এফ সি হচ্ছে গড় স্থির ব্যয়, এবিসি হচ্ছে গড় পরিবর্তনীয় ব্যয়, এস এসি হচ্ছে স্বল্পকালীন গড় ব্যয় রেখা। আমরা জানি এসএসি সমান, আমরা জানি এভাবে লিখতে হবে, আমরা জানি এসএসি সমান সমান এ এফ সি যোগ এ ভিসি, অর্থাৎ এ এফ সি এবং এভিসির সমষ্টি হচ্ছে এসএসি। তাহলে এসএসি যেহেতু এই দুটো সমন্বিত, তাহলে এসএসি এবং এভিসি দুটোই যখন কমতে থাকে এসএসিও তখন কমতে থাকে। এসএসসি এবং এবিসি যখন দুটোই একে অপরের সাথে কি হয়, সম্পর্কে অর্থাৎ সমান হয়, তখন এসএসসি কি হয়, সর্বনিম্ন বিন্দুতে পৌঁছে। এই সর্বনিম্ন বিন্দুর পরে এএফসি যখন মন্থর গতিতে কমতে থাকে, এবিসি তখন ক্রমবর্ধমান হারে কি উপরের দিকে উঠতে থাকে। এই এবিসির ক্রমবর্ধমান উপরের দিকে ওঠাকে কেন্দ্র করে এসএসসিও উপরের দিকে উঠে যায়। এই কারণেই এই দুইটার সংস্পর্শে এসএসসি রেখা প্রথমত ক্রম হ্রাসমান হারে কমে, তারপরে কাম্য স্তরে পৌঁছে, তারপরে ক্রমবর্ধমান হারে উপরের দিকে উঠে যায়। এই কারণে এসএসসি রেখা কি হয়, ইংরেজি বর্ণমালা ইউ এর মতো হয়। বন্ধুরা, এই হচ্ছে মোটামুটি একটা বর্ণনা। এখন আরেকটা প্রশ্নের কথা বলি, স্বল্পকালীন গড় ব্যয় রেখা ও দীর্ঘকালীন গড় ব্যয় রেখার মধ্যে পার্থক্য। বন্ধুরা, আমরা শিখে আসছি স্বল্পকালীন গড় ব্যয় রেখা, দীর্ঘকালীন গড় ব্যয় রেখা। যদি পার্থক্যর কথা বলে, তাহলে আমরা এইভাবে দুইটা চিত্র অঙ্কন করি। বন্ধুরা দেখো, প্রথমত বলতেছে স্বল্পকালীন গড় ব্যয় রেখা ও দীর্ঘকালীন গড় ব্যয় রেখার পার্থক্য। তো প্রথমত স্বল্পকালীন গড় ব্যয় রেখা কি সেটার বর্ণনা দিতে হবে, তারপরে দীর্ঘকালীন গড় ব্যয় রেখা সেটার সংজ্ঞা দিতে হবে। স্বল্পকালীন গড় ব্যয় রেখা একটু আগেই বললাম যে স্বল্পকালীন গড় ব্যয় রেখা কি। স্বল্পকালীন গড় ব্যয় কি একটু আগে আমরা শিখেছি। এখানে দেখি যে এস এ সি সমান সমান এস টি সি ভাগ কিউ, অর্থাৎ স্বল্পকালীন গড় ব্যয় হচ্ছে স্বল্পকালীন মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে স্বল্পকালীন গড় ব্যয় পাওয়া যায়। আর এই স্বল্পকালীন গড় ব্যয় রেখাকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করলে, অর্থাৎ স্বল্পকালীন গড় ব্যয় রেখার রৈখিক উপস্থাপনই হচ্ছে স্বল্পকালীন গড় ব্যয় রেখা। তাহলে স্বল্পকালীন গড় ব্যয় কি সেটা পেয়ে গেলাম, যে স্বল্পকালীন মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় সেটি হচ্ছে স্বল্পকালীন গড় ব্যয়। আর এই স্বল্পকালীন গড় ব্যয় রেখার রৈখিক উপস্থাপনই হচ্ছে স্বল্পকালীন গড় ব্যয় রেখা। আমার সংজ্ঞা হয়ে গেল। দীর্ঘকালীন গড় ব্যয় রেখা কি? দীর্ঘকালীন গড় ব্যয় হচ্ছে এলএসি সমান সমান এল পিসি ভাগ কিউ।
বন্ধুরা দেখো যে লং রান এভারেজ কস্ট অর্থাৎ দীর্ঘকালীন গড় ব্যয় রেখা। দীর্ঘকালীন গড় ব্যয় রেখার সংজ্ঞা কি? দীর্ঘকালীন মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে দীর্ঘকালীন গড় ব্যয় পাওয়া যায়। এই দীর্ঘকালীন গড় ব্যয়কে যখন রৈখিকভাবে উপস্থাপন করা হয়, অর্থাৎ দীর্ঘকালীন গড় ব্যয়ের রৈখিক উপস্থাপনই হচ্ছে দীর্ঘকালীন গড় ব্যয় রেখা। দীর্ঘকালীন গড় ব্যয় রেখাকে যখন দীর্ঘকালীন গড় ব্যয়কে যখন চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয় তখন একে বলা হচ্ছে দীর্ঘকালীন গড় ব্যয় রেখা। তো বন্ধুরা মোটামুটি আমরা স্বল্পকালীন গড় ব্যয় রেখা কি, দীর্ঘকালীন গড় ব্যয় রেখা কি এটা জেনে গেলাম। এখন পার্থক্যর কথা আসি। প্রথমত সংজ্ঞাগত যদি পার্থক্য দেই তাহলে ওই বিষয়টাই দিয়ে দিলাম যে স্বল্পকালীন গড় ব্যয় রেখা এবং দীর্ঘকালীন গড় ব্যয় রেখা। 2 নম্বর বলতেছে যে স্বল্পকালীন গড় ব্যয় রেখায় স্বল্পকালীন গড়ের ক্ষেত্রে গড় ব্যয়ের ক্ষেত্রে স্থির উপকরণ বা স্থির খরচ এবং পরিবর্তনীয় খরচ অন্তর্ভুক্ত থাকে। স্বল্পকালীন গড় ব্যয়ের ক্ষেত্রে স্থির খরচ এবং পরিবর্তনীয় খরচ অন্তর্ভুক্ত থাকে। দীর্ঘকালীন গড় ব্যয়ের ক্ষেত্রে শুধুমাত্র পরিবর্তনীয় ব্যয় অন্তর্ভুক্ত থাকে। তাহলে একটা পার্থক্য পেয়ে গেলাম যে স্বল্পকালের ক্ষেত্রে স্থির খরচ এবং পরিবর্তনীয় খরচ, স্বল্পকালে গড় ব্যয়ের ক্ষেত্রে স্থির খরচ এবং পরিবর্তনীয় খরচ, স্বল্পকালীন স্থির খরচ এবং স্বল্পকালীন পরিবর্তনীয় খরচ অন্তর্ভুক্ত থাকে। যেমন এসএসি সমান সমান এএফসি যোগ এভিসি, অর্থাৎ এভারেজ ফিক্সড কস্ট যোগ এভারেজ ভেরিয়েবল কস্ট স্বল্পকালের ক্ষেত্রে অন্তর্ভুক্ত থাকে। দীর্ঘকালের ক্ষেত্রে এলএসির ক্ষেত্রে এলএসির ক্ষেত্রে শুধুমাত্র এবিসি অন্তর্ভুক্ত থাকে। তাহলে দ্বিতীয় পার্থক্য হয়ে গেল যে এসএসসি শর্ট রানের ক্ষেত্রে এভিসি এবং এএফসি অন্তর্ভুক্ত থাকে, কিন্তু দীর্ঘকালের ক্ষেত্রে এলএসির ক্ষেত্রে শুধুমাত্র এভিসি এভারেজ ভেরিয়েবল কস্ট অন্তর্ভুক্ত থাকে। তো বন্ধুরা আমরা পেয়ে গেলাম। তারপরে দিতে পারি যে এসএসসি রেখা ইংরেজি ইউ আকৃতির মতো হয়। এসএসসি রেখার আকৃতি ইংরেজি ইউ আকৃতির মতো, এলএসির আকৃতি ইংরেজি ইউ আকৃতির মতো। তাহলে আরেকটা আকৃতি পেয়ে গেলাম যে এসএসসির আকৃতি ইউ এর মতো, ইংরেজি বর্ণমালা ইউ এর মতো, এলএসির আকৃতি ইংরেজি বর্ণমালা ইউ এর মতো। তারপর আরেকটা পার্থক্য তৈরি করতে পারি যে এসএসসির ক্ষেত্রে যে ইংরেজি বর্ণমালা ইউ এর মতো হয়, কিন্তু এটা হয় কি খাড়া। এসএসসির ঢাল যেটাকে বলে, যে ঢাল দিয়ে পার্থক্য যদি নির্ণয় করি, যে এসএসসি রেখার ঢাল কি খাড়া আর এলএসি রেখার ঢাল কি চ্যাপ্টা। এটা দেখো দ্রুত নিচে নামছে, দ্রুত উপরে উঠে গেছে, আর এটা কি আস্তে আস্তে নিচে নেমেছে, আস্তে আস্তে উপরে উঠে গেছে। ঠিক আছে। তারপরে আরেকটা পার্থক্য দিতে পারি যে স্বল্পকালীন গড় ব্যয় রেখা পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধির সাথে সম্পৃক্ত। স্বল্পকালীন গড় ব্যয় রেখা কি পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধির সাথে সম্পৃক্ত। আর দীর্ঘকালীন গড় ব্যয় রেখা মাত্রাগত অনুপাত বিধির উপর প্রতিষ্ঠিত। তাহলে এটা কি স্থির গড় ব্যয় রেখা, স্বল্পকালীন গড় ব্যয় রেখা পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, আর দীর্ঘকালীন গড় ব্যয় রেখা মাত্রাগত উৎপাদন অনুপাত বিধির উপর প্রতিষ্ঠিত। তারপরে লাস্ট যেটা চিত্রগত পার্থক্য, এটা চিত্র পার্থক্য দিয়ে দিলাম, এটা আর একটা চিত্র পার্থক্য দিয়ে দিলাম যে এটা হচ্ছে এসএসসি রেখা ইংরেজি ইউ এর মতো দ্রুত, এসএসসি রেখার আকৃতি, এই যে চিত্রটা দিয়ে দিলাম, এখানে চিত্র দিয়ে দিলাম, যে চিত্র দেওয়ার পরে চিত্রগত পার্থক্য হয়ে গেল। এই চিত্রটার বর্ণনা দিতে হবে না 4 মার্কসের কোশ্চেনে। তাহলে মোটামুটি আমরা শিখে গেলাম যে স্বল্পকালীন গড় ব্যয় রেখা ও দীর্ঘকালীন গড় ব্যয় রেখার মধ্যে পার্থক্য। প্রথমত স্বল্পকালীন গড় ব্যয় রেখা কি, দীর্ঘকালীন গড় ব্যয় রেখা কি, তারপরে পার্থক্যের বিষয়ে চলে আসবো। তো বন্ধুরা আজকে পর্যন্তই, ভালো থাকো। কিন্তু তার আগে আর একটা বিষয় আছে, যে এই সকল বিষয়ের পরে এখানে আরো 2টা কোশ্চেন আছে, যে অভ্যন্তরীণ ব্যয় সুবিধা, বাহ্যিক ব্যয় সুবিধা কি, এই সকল বিষয় তোমরা বাসায় দেখে নিবা। খুব ইজি জিনিস। অভ্যন্তর বলতে ভিতরের কি কি সুবিধা, বাহ্যিক বলতে বাইরের কি কি সুবিধা, এই কোশ্চেনটা একটু দেখে নিবা। তো আজকে আমরা এই কোশ্চেনের মাধ্যমে এই 6ষ্ঠ অধ্যায়ের পড়ালেখা শেষ করলাম। আমরা এর পরে অন্য আর একটা টপিকস নিয়ে আবার সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।